সাধারণত কোনো ব্যক্তি যদি সপ্তাহে 3 বারের কম মলত্যাগ বা স্টুল পাস করে তাহলে সেই কন্ডিশনটাকে আমরা মেডিকেল ভাষায় কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য বলে থাকি। এছাড়া স্টুল যদি খুব হার্ড হয় বা স্টুল পাস করার সময় যদি খুব ডিফিকাল্টি হয় বা স্টুল পাস করার জন্য ম্যানুয়ালি কোনো প্রসেস অনুসরণ করে পেশেন্ট, তাহলে সেই কন্ডিশনটাকেও কিন্তু আমরা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য বলে থাকব। এছাড়া আমাদের চেম্বারে কিছু পেশেন্ট এসে বলে যে ডাক্তারবাবু আমরা অনেক বাজার চলতি পারগেটিভস গ্রুপের বা স্টুল সফটনার গ্রুপের কোনো সিরাপ বা মেডিসিন খাচ্ছি এবং এটা খেয়ে আমার পেটটা খুব ভালোভাবেই পরিষ্কার হয়ে যায়। তো এই যে পেশেন্ট, এই ক্যাটাগরির যে পেশেন্টগুলো, তো ওনাদেরও কিন্তু আস্তে আস্তে কি হয়, জিআই সিস্টেমের যে নার্ভ থাকে, যে নার্ভগুলো স্টুল পাসের জন্য হেল্প করে, সেই নার্ভগুলো আস্তে আস্তে উইক হতে থাকে। নর্মাল যে পেরিস্টলটিক মুভমেন্ট জিআই সিস্টেমে সেটা কমতে থাকে। এই পেশেন্টগুলো আস্তে আস্তে ক্রনিক কনস্টিপেশনের পর্যায়ে পৌঁছায়। আর ক্রনিক কনস্টিপেশন অনেক রকম অসুখের জন্ম দেয়। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা হয় পাইলস বা হেমোরয়েড, এছাড়া অ্যানাল ফিসার, ফিস্চুলা, রেকটাল প্রোলাপস, এমনকি ফিকাল ইনফেকশন, এছাড়া ইরিটেবল বায়েল সিনড্রোম আইবিএসও হতে পারে, এমনকি কোলোরেক্টাল ক্যান্সার পর্যন্ত হতে পারে। কনস্টিপেশন সাধারণত লাইফস্টাইলের প্রবলেম বা জীবনশৈলীর যে অসুখগুলো তৈরি হয় জীবনশৈলীর সমস্যার জন্য, তার মধ্যে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য একটা অন্যতম একটা অসুখ। সাধারণত আমরা পেশেন্ট যেগুলো পাই, সাধারণত যে কারণগুলোর জন্য কনস্টিপেশন হয় সবচেয়ে বেশি হয় ল্যাক অফ ডায়েটারি ফাইবার। যে খাবারগুলোর মধ্যে ডায়েটারি ফাইবার আছে বর্তমান যুগে আমরা সেগুলো কিন্তু অনেক কম গ্রহণ করি। আমরা বর্তমান যুগে বেশিরভাগ ক্ষেত্রে জাঙ্ক ফুড বা প্যাকেটজাত খাবারগুলো খুব বেশি ব্যবহার করি। যে কোনো ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্যাকেট জাতীয় খাবার, বিস্কিট, কুকিজ, এরকম টাইপের বেশি খাবারগুলো কিন্তু আমরা ব্যবহার করি। তার জন্য কিন্তু এই খাবারগুলোর মধ্যে ডায়েটারি ফাইবার অনেক কম থাকে, ফলে এগুলো কিন্তু কনস্টিপেশন তৈরি করে। তো যাদের ক্ষেত্রে কনস্টিপেশন আছে তাদের কিন্তু চেষ্টা করতে হবে ডায়েটারি ফাইবার বা আঁশযুক্ত যে খাবারগুলো সেগুলো বেশি করে খাওয়া। এই খাবারগুলো সাধারণত যে কোনো রকম শাক সবজি, ফলমূল যেগুলো সবার মধ্যেই থাকে, বিশেষ করে খোসা সমেত যে কোনো খাবার, তার মধ্যে কিন্তু আমরা ডায়েটারি ফাইবার পেয়ে থাকি। এছাড়া যে কোনো দানা শস্য, এর মধ্যেও ডায়েটারি ফাইবার থাকে। তো এই খাবারগুলো আমরা যতটা বেশি খাবো, যতটা স্যালাড বেশি খেতে পারবো, যতটা খাওয়ার থালার মধ্যে মেনুর মধ্যে আমাদের ভেজিটেবলস বেশি থাকবে, তত আমরা ডায়েটারি ফাইবার কিন্তু বেশি ইনটেক করবো এবং কনস্টিপেশন থেকে আমরা রিলিফ পাবো। এছাড়া সেকেন্ডলি বর্তমানে আমাদের যে কনস্টিপেশন পেশেন্টদের যে সেকেন্ড কারণ আমরা বলে থাকি যে ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ। বর্তমানে আমাদের সমাজে আমরা কিন্তু বসে কাজ করতে বেশি অভ্যস্ত, সেডেন্টারি লাইফ, বা অফিস আদালত হোক বা সব জায়গায় আমরা বসেই বেশি কাজ করি। ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু অনেক কমে গেছে, ফলে কনস্টিপেশনের কিন্তু সম্ভাবনাটাও বেড়ে গেছে। তো বর্তমানে যাদের কনস্টিপেশন আছে তা সেই সব পেশেন্টদের আমরা অ্যাডভাইস দিই যে আপনি নিয়মিত যদি পারেন মিনিমাম হাঁটুন, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক করুন। যদি কোনো খেলার মধ্যে ফুটবল হোক, ক্রিকেট হোক, ব্যাডমিন্টন হোক, ভলিবল হোক, যে কোনো খেলার মধ্যে থাকতে পারেন তো সেগুলোও খেলুন। বাড়িতে যদি যোগাসন করতে পারেন, প্রাণায়াম করতে পারেন তো সেগুলো করুন। স্কিপিং করতে পারছেন, সাঁতার কাটতে পারছেন, সাইকেলিং করতে পারছেন, যে কিছু সব কিছু মিনিমাম আপনি চেষ্টা করুন সারাদিনে 1 ঘন্টা করার। সেটা যদি না হয় মিনিমাম হাফ অ্যান আওয়ার করুন, তাহলে কনস্টিপেশনটা অনেকটা রিলিভ হবে। এছাড়া 3 নম্বর কারণ যেটা হয় কনস্টিপেশনের কারণটা, সেটা হচ্ছে মেন্টাল স্ট্রেস বা স্ট্রেন। বর্তমান যুগে কিন্তু মেন্টাল যে স্ট্রেস কিন্তু অনেক বেড়ে গেছে। আমরা দৈনন্দিন প্রতিটা যে প্রফেশনে আছে সেখানে
স্ট্রেসের সম্ভাবনা অনেকটাই বেড়ে গেছে। তো এই মেন্টাল স্ট্রেসটাকে আমাদের কমাতে হবে। তার জন্য আমরা বিভিন্ন একটু অ্যাক্টিভিটি, বিভিন্ন যোগাসন বা বিভিন্ন প্রাণায়াম, মেডিকেশান এর মাধ্যমে আমরা কমাতে পারি। যদি দেখা যায় যে নিজে থেকে কমছে না, তাহলে ডাক্তারবাবুর শরণাপন্ন হতে হবে। তো এই স্ট্রেসের কিন্তু ট্রিটমেন্ট করাতে হবে। এছাড়া যে কারণগুলোর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে আমরা জল, যদি কোনো পেশেন্ট জল কম খায় তাহলে কিন্তু তার ক্ষেত্রে কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। জল কি করছে, যখন আপনি জল ইনটেক করছেন, জলটা আপনার স্টুলকে সফট করছে এবং ভারী করছে এবং পিচ্ছিল করছে এবং আমাদের ইন্টেস্টিনাল ওয়ালকেও পিচ্ছিল করে, ফলে স্টুল পাসটা খুব কুইক হয়। এবারে কিছু কিছু অসুখের ক্ষেত্রে জল খেতে কম বলা হয়, তো এটা আপনার ডাক্তারবাবু কনসালটেশন নিয়ে জলটা আপনাকে পরিমিত পর্যাপ্ত জল খেতে হবে। এছাড়া যে কারণটা হয় কনস্টিপেশনের জন্য, সেটা হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে রোজ নির্দিষ্ট টাইমে স্টুলটা পাস করা। এই টাইম যদি আপনার ফিক্সড না থাকে তাহলে কিন্তু কনস্টিপেশনও হতে পারে। এছাড়া পর্যাপ্ত যদি কোনো কারোর ক্ষেত্রে ঘুম না হয়, একটা অ্যাডাল্ট পার্সনের যদি মিনিমাম 7-8 ঘন্টা ঘুম না হয় তাহলেও কিন্তু কনস্টিপেশন হতে পারে। আপনি দেখে থাকবেন যদি কোনো দিন আপনার ঘুম কম হচ্ছে তাহলে কিন্তু পরের দিন সকালে আপনার কিন্তু স্টুল পাসটা কিন্তু ঠিকঠাক হয় না। এছাড়া চেষ্টা করতে হবে খাবারটা যখন আমরা খাচ্ছি, খাবারটাকে মনোযোগ দিয়ে চিবিয়ে খেতে হবে। খাওয়ার সময় যদি আমরা মোবাইল, টিভি বা কোনো ইলেকট্রিক গ্যাজেটের সম্মুখীন হই তাহলে কি হবে, আমাদের খাবারের সঙ্গে আমাদের লালা ভালোভাবে মিশবে না এবং আমাদের হজমের যে স্টোমাক এবং ইন্টেস্টিনের মধ্যে হজমের যে সিক্রেশনগুলো আছে, এনজাইমগুলো আছে, সেগুলোর সঙ্গেও কিন্তু খাওয়ার একাত্ম হবে না। ফলে খাওয়ারের এই সমস্যার জন্য তখন কি হবে, আমাদের অ্যাসিড গ্যাস তৈরি হবে, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কনস্টিপেশনও তৈরি হবে। এছাড়া কিছু পেশেন্ট বা কিছু পার্সন থাকে যে তাদের প্রফেশনের জন্য কখনো স্টুল বা ইউরিনকে আটকে রাখে। তো চেষ্টা করতে হবে আপনার পসিবল কন্ডিশন দেখে যে স্টুল বা ইউরিনকে আটকে রাখবেন না। আটকে রাখলে কিন্তু কনস্টিপেশনের সম্ভাবনাও কিন্তু বাড়বে, এর সঙ্গে অন্য অসুখও বাড়ে। তো সবার আগে যেটা কনস্টিপেশনও বাড়বে। এছাড়া চেষ্টা করতে হবে যাদের কনস্টিপেশন আছে ইন্ডিয়ান প্যান ব্যবহার করা। কোমোড ব্যবহার করলে কিন্তু কনস্টিপেশনটা বাড়তে থাকবে। কনস্টিপেশন রিলিফ পেতে হলে আপনাকে ইন্ডিয়ান প্যান ব্যবহার করতে হবে। এবারে কিছু কিছু মানুষের যেটা দেখা যায় যে তাদের বাড়িতে হয়তো ইন্ডিয়ান প্যান থাকে না, সেসব পেশেন্টদের আমরা সেই সিচুয়েশনে বলি যে ছোট একটা টুলকে আপনি পায়ের নিচে দিয়ে আপনি কোমোটে বসুন, তাহলে ওটা অনেকটা ইন্ডিয়ান প্যানের মতো কাজ করবে। আপনার কোমর আর হাঁটুর মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি করবে যেটা প্রেসার ক্রিয়েট করবে এবং স্টুল পাসকে কিন্তু সাহায্য করবে। এছাড়া কিছু মানুষ কিছু মেডিসিন খায়, সেই মেডিসিনগুলো সাইড এফেক্টেও কিন্তু কনস্টিপেশন হতে পারে। যেমন ধরুন পেন কিলার বা ক্যালসিয়াম জাতীয় গ্রুপের ওষুধগুলো বা আয়রন গ্রুপের ওষুধগুলো, তো এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সচরাচর যে ওষুধগুলো আমরা খাই তার মধ্যে কনস্টিপেশন ক্রিয়েট করে। তো এই সব ক্ষেত্রে পেশেন্টদের চেষ্টা করতে হবে যে ডাক্তারবাবু কনসালটেশনে খাচ্ছেন তার সঙ্গে কথা বলে এই ওষুধগুলো চেঞ্জ করে ওই গ্রুপের অন্য কোনো ওষুধ বা অন্যভাবে কীভাবে রিলিফ পাওয়া যায় সেটা বলবো। এছাড়া বলবো যাদের কনস্টিপেশন আছে টক দই বা পান্তা ভাত এরকম টাইপের খাবারগুলো একটু বেশি পরিমাণ খাবেন। এই খাবারগুলোর মধ্যে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া থাকে যেগুলো ইটসেলফ পুরো জিআই সিস্টেমে স্বাস্থ্যটাকে বেটার করে, ফলে অ্যাসিড অম্বলের সঙ্গে সঙ্গে গ্যাসের সঙ্গে সঙ্গে আপনার কনস্টিপেশনটাও কিন্তু রিলিভ হয়। এছাড়া পটাশিয়াম গ্রুপের যে খাবারগুলো সেগুলো একটু খেলে বেটার কাজ করে, যেমন ধরুন পাকা কলা বা সাইট্রাস গ্রুপের যে খাবারগুলো, যেমন যে কোনো জাতীয় সব রকম লেবু, আমলকি, এগুলোর মধ্যে কিন্তু সাইট্রাস গ্রুপের সাইট্রাস পাওয়া যায় এবং পটাশিয়াম পাওয়া যাচ্ছে। এবং এই পটাশিয়াম বা সাইট্রাস আমাদের শরীরের পেরিস্টলটিক মোশনটাকে কিন্তু বেটার করে, ফলে কিন্তু আমাদের কনস্টিপেশনটাও কিন্তু রিলিভ হয়।
এছাড়া যারা খুব স্মোকিং বা অ্যালকোহল বা চা বা কফি, এই ট্যানিন বা ক্যাফিন বা অ্যালকোহল বা এগুলো অ্যাডিকশান আছেন খুব, তো তাদেরকে কিন্তু এগুলো থেকে যতটা পারেন বিরত হতে হবে। যতটা পারেন স্মোকিং, অ্যালকোহল, টি বা কফিটাকে কিন্তু ছাড়তে হবে, তাহলে কিন্তু কনস্টিপেশনটা অনেকটা কিন্তু আপনার রিমুভ হবে। এছাড়া দেখা যায় কিছু ওল্ড এজ কনস্টিপেশন বলা হয়, ওল্ড এজের পার্সনদের কনস্টিপেশন হয় বেসিক্যালি যখন আমাদের বয়স বাড়ে, আমাদের যে নর্মাল জিআই সিস্টেমের যে মোশন, পেরিস্টলটিক মোশনটা আস্তে আস্তে কমতে থাকে, ফলে যারা বয়স্ক মানুষ তাদের ন্যাচারালি এটা একটা কনস্টিপেশন আসে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে ন্যাচারাল হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক এরকম ওষুধগুলো যেহেতু কন্টিনিউয়াস খেতে হবে, এগুলো খেলে সাইড এফেক্ট অনেক কম থাকে এবং আপনার কনস্টিপেশনও রিলিভ হয় বা আপনি বেটার থাকবেন এসব ক্ষেত্রে। এই একইভাবে আপনার যারা চিলড্রেন থাকে, ছোট বাচ্চা থাকে, এদেরও অনেকের ক্ষেত্রে কনস্টিপেশন পাওয়া যায়। আমরা পেশেন্ট যখন দেখি এরকম ছোট বাচ্চারা অনেক কনস্টিপেশন নিয়ে আসে, অনেকে 6 দিন 7 দিন পর পর স্টুল ক্লিয়ার করে। অ্যাকচুয়ালি ছোট বাচ্চাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে, যতক্ষণ না ওদের স্টুল পাচ্ছে ওরা স্টুল করতে চায় না, ওদের সেরকম খুব বেশি আর্জিং না এলে ওরা স্টুল বসতে চায় না, ফলে ওদের স্টুলটা হয় না। তো এক্ষেত্রে আমি অ্যাডভাইস দেব বা আমরা ডাক্তারবাবুরা বলি যে যদি বাচ্চাটা নর্মালি অ্যাক্টিভিটি আছে, নর্মাল সব কাজ করছে, কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে ওর যখন স্টুল ইভাকুয়েশনের সময় হবে ও তখনই করবে, তো ওর জন্য একটু ওয়েট করতে হবে। আপনি এক্ষেত্রে দিতে পারেন যে খাবারগুলো বললাম, যে অ্যাডভাইসগুলো বললাম, সেগুলো যতটা মেনে চলা যায়, বাচ্চাটাকে সেই ডায়েটারি সব সমৃদ্ধ খাবার, জলটা বেশি করে খাওয়ানো, এগুলো আপনি মেনটেন করতে পারেন। তো যখন বাচ্চা সব অ্যাক্টিভিটি ঠিক করছে, ওটা নিয়ে অহেতুক প্যানিক হওয়া বা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, এবং বাজার চলতি পারগেটিভসগুলো নিহাতি যতটা কম খাবেন ততটাই আপনার ভালো। এছাড়া ন্যাচারালি আমরা ইসবগুল, যাদের কনস্টিপেশন আছে, ইসবগুলের ভুসি বা হিলিয়াম হাক্স তো আমরা ব্যবহার করতে বলি বা খেতে বলি, ওটা কিন্তু অনেক উপকার পাওয়া যায়। এইভাবে আপনি কিন্তু কনস্টিপেশনটাকে রিমুভ করতে পারবেন। থ্যাংক ইউ।